হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস 1, গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ফাংশন, চ্যাপ্টার 1-এর এ। আজকে যেহেতু ক্যালকুলাস 1-এর প্রথম ক্লাস, তাই ক্যালকুলাস কি এটা নিয়ে একটু বিস্তারিত বলবো। তারপর আমরা কিছু ফাংশন নিয়ে কি করব, আলোচনা করব। যেহেতু আজকের চ্যাপ্টারের নামই হচ্ছে তোমার ফাংশন। ফাংশনের মধ্যে প্রথমে আমরা দেখব ক্যালকুলাস কি, তারপর ক্যালকুলাসের কয়টি শাখা বা কী বা ক্যালকুলাসটা কী জিনিস, কেমনে কী কাজ করে এটা দেখব। তারপর ফাংশন কি, আর এগুলা ফাংশন ব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন, ধ্রুবক ফাংশন, অভেদ ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন, বিচ্ছিন্ন ফাংশন, জোড় ফাংশন, বেজোড় ফাংশন, ডোমেইন রেঞ্জ। ঠিক আছে, আজকের মেইন বিষয় হচ্ছে ফাংশন, ডোমেইন রেঞ্জ, এইগুলাই হচ্ছে আসল মেইন বিষয়। আজকে যেহেতু এটা প্রথম ক্লাস, তাই আমরা একটু দেখব। ঠিক আছে, আজকে প্রথম যে এটা হচ্ছে আমরা দেখব ক্যালকুলাস কি। যেহেতু আজকের যে আমরা যে সাবজেক্ট শুরু করতেছি ওই সাবজেক্টের নাম যেহেতু ক্যালকুলাস, তাই আমরা দেখব ক্যালকুলাস কি। ক্যালকুলাস হচ্ছে আসলে ক্যালকুলাস ছাড়া তুমি কি করতে পারবো না। এই গণিতের যেমন তুমি বিশেষ করে আমরা 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত তোমার ক্যালকুলাস ছাড়া চলা যায়। তোমার ইন্টারমিডিয়েট বা হায়ার লেভেল তোমার ক্যালকুলাস ছাড়া অসম্ভব। যেমন আমি একটা কথার কথা বললাম, কোনো কিছু বাই জিরো এটা অসংজ্ঞায়িত, বা 0/0 এটা একটা অনির্ণয় আকার, এটার কোনো নেই। 9, 10 পর্যন্ত তোমার নেই। কিন্তু হায়ার লেভেলে কোনো কিছু বাই অসংজ্ঞায়িত যদি হয় বা অনির্ণয় আকার হয়, তাহলে এটার কি সলিউশন, মানে অনির্ণয় আকার, মানে যে আর আকার কি নির্ণয় করা যায় না। তা এরপরে এই ক্যালকুলাসের মাধ্যমে মানে লিমিট ব্যবহার করে এল হসপিটাল রুল, এই ক্যালকুলাসের চ্যাপ্টার 8 একটি চ্যাপ্টারের নাম হচ্ছে এল হসপিটাল রুল। ওইখানে অনির্ণয় আকারেরও সমাধানে কি করা যায়, যাওয়া যায়। ঠিক আছে, আর তোমরা আর একটি বিষয় দেখবা, যেখানে তোমার একটি হচ্ছে ত্রিকোণমিতি, ট্রাইগোনোমেট্রি, আর একটা হচ্ছে জিওমেট্রি। ত্রিকোণমিতি এবং জিওমেট্রি যেখানে ওদের কোনো খাওয়া নেই, মানে যেখানে ওদের যেখানে পাওয়ার শেষ, এর পরের থেকে শুরু হচ্ছে তোমার ক্যালকুলাসের। ঠিক আছে, যেখানে ত্রিকোণমিতি বা তোমার জিওমেট্রি যেখানে কোনো কথা বলার কোনো পাওয়ার নেই, তারপর থেকেই তোমার ক্যালকুলাসের শুরু, পাওয়ার দেখানো শুরু। ঠিক আছে, বিষয়টা যদি পাওয়ার দেখানো শুরু হয়, তাহলে আমরা এখন দেখব ক্যালকুলাস কি। ক্যালকুলাস হলো গণিত শাস্ত্রের যে শাখায় পরিবর্তনশীল রাশি নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়, তাকে ক্যালকুলাস বলা হয়। মানে গণিত শাস্ত্রের যে শাখায় পরিবর্তনশীল রাশি নিয়ে কি করা হয়, আলোচনা করা হয়, তাকেই ক্যালকুলাস বলা হয়। আর ক্যালকুলাস এর কয়টি শাখা আমি এই পাশে একটু লিখে রাখছি। ক্যালকুলাসের শাখা হচ্ছে দুইটি, একটি ডিফারেন্সিয়েশন আর একটি কত, ইন্টিগ্রেশন। ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ, ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ। ঠিক আছে, তবে ডিফারেন্সিয়েশন তো আমরা এইভাবে সংজ্ঞা দেখছি, কত একটি স্বাধীন চলকের কত মানের পরিবর্তনের সাথে সাথে এই অধীন চলক এর যে মানের পরিবর্তনটা বা হার ডাজেন হয়, বা ওই হার ডানের নামই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এইভাবে আজকে আমরা এত শুদ্ধ ভাষাতে আলাপ করব না। আজকে যেহেতু এটা একটা একদম প্রথম ক্লাস ক্যালকুলাসের, আমি একটু বাংলাতে আলাপ করব। ঠিক আছে, বাংলাটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। যেহেতু আমি বলছি একটি রাশির পরিবর্তনের হার নিয়ে কী করা হয়, যে শাখায় আলোচনা করা হয়, আর ওইটাই হচ্ছে তোমার কি ক্যালকুলাস। আর অন্তরীকরণ মানে একটা রাশির পরিমাণ সে কত দ্রুত পরিবর্তন হবে, ওটাই হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন। কত দ্রুত কি করবে, পরিবর্তন হবে। আর এই পরিবর্তনটা কত অনেক ছোট থেকে সূক্ষ্ম দিকেও কি হতে পারে, এর পরিবর্তন হতে পারে। ঠিক আছে, আর ইন্টিগ্রেশন মানে যোগজীকরণ, কতগুলো রাশি একত্রে কি হবে,
যোগ হবে, মানে একত্রিত হবে। আর ওইটার পরিমাণটাই হবে ওইটা যার মাধ্যমে পরিমাপ করা হবে, আর ওইটাই হবে তোমার কি ইন্টিগ্রেশন। আর অনেকের ধারণা, যেহেতু আমরা সবাই বলি, কেউ কিন্তু বলো না ইন্টিগ্রেশন এন্ড ডিফারেন্সিয়েশন, এটা কেউ কিন্তু বলো নাই, সবাই বলো ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন তোমার আবিষ্কৃত হয়েছে তোমার বিসি, মানে পূর্বে, মানে খ্রিস্টপূর্ব, মানে যীশু খ্রিস্টের জন্মের আরো কত 250 বছর পূর্বে, এটা গ্রিসে। ঠিক আছে, এটা আবিষ্কার হয়েছে কত 250 বিসি। ঠিক আছে, মানে খ্রিস্টপূর্বের 250 বছর আগে। আর তোমার এই ডিফারেন্সিয়েশন দেখো কত 1600, প্রায় 1600 খ্রিস্টপূর্বে ইংল্যান্ড ও জার্মানিতে কি হয়েছে, আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে বিষয়টা কই। আর এখানে তোমার যদি 1600 থেকেও এটা করলে কত হবে, প্রায় 1850 বছর কি আগে তোমার কি হয়েছে, তোমার ইন্টিগ্রেশন আবিষ্কৃত হয়েছে। তারপরে তোমার এই 1850 বছর পর কি হয়েছে, তোমার এখানে ডিফারেন্সিয়েশন আবিষ্কার করছে বিজ্ঞানী লিবনিজ, আরেকজন বিজ্ঞানী নিউটন। ঠিক আছে, আর এইখানে আরেকটি বিষয় যদি তোমরা করো, এটাকে প্রায় 26 জেনারেশন, যদি প্রত্যেক জেনারেশন গড় বয়স কত 70 বছর করে ধরো, 26টা জেনারেশনের পরে তোমার কি হয়েছে, ডিফারেন্সিয়েশন কি হয়েছে, আবিষ্কার হয়েছে। আর একটা বিষয়, তোমরা যারা বলো ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন একদম একজন আরেকজনের বিপরীত, হ্যাঁ এই কথাটা ঠিক আছে, তবে জেনারেশন দেখো বা কত বছর পরে হয়েছে এটা। আমরা তো জানতাম কি ডিফারেন্সিয়েশনের পরে কি ইন্টিগ্রেশন, আসলে না, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক আগে কি হয়েছে, 1850 বছর আগে কি হয়েছে, আবিষ্কার হয়েছে। ঠিক আছে, এখন আমরা দেখব আজকের আলোচনা, এই মূল আলোচনা যেটা আজকের চ্যাপ্টারের নামই হচ্ছে তোমার কি ফাংশন। ঠিক আছে, ফাংশনটা কি, ফাংশন হবে করো y ইজিক্যাল টু এফ অফ এক্স। আমি এটা কিন্তু একটা ফাংশন, বা এফ অফ এক্স ইজিক্যাল টু এফ অফ এক্স নাম ফাই অফ এক্স ইজিক্যাল টু, তুমি y ইজিক্যাল টু এফ অফ এক্স সবচেয়ে বেশি জনপ্রিয়, বা ফাই অফ এক্স ইজিক্যাল টু একটা লিখলাম না, সবচেয়ে ভালো যেটা y ইজিক্যাল টু এফ অফ এক্স একটা কি ফাংশন। তাহলে ফাংশনটা কি, ফাংশন হবে দুই বা ততোধিক চলকের মধ্যে কি গাণিতিক সম্পর্ক যদি কি করি, বা দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক প্রদর্শনের জন্য গাণিতিক যে পদ্ধতি, তাই হবে ফাংশন। মানে ফাংশনটা তোমার এখানে কয়টা চলক, দুই, আর দুইয়ের অধিকও হইতে পারে, দুই বা ততোধিক চলকের মধ্যে গাণিতিক সম্পর্ক যদি করি, আমরা যদি এখানে গঠন করি, যেমন y ইজিক্যাল টু এফ অফ এক্স, এটা যদি একটা ফাংশন হয়, এখানে দেখো এখানে চলক কয়টা আছে, দুইটা, এখানে একটা y আর একটা কত এফ অফ এক্স। এফ অফ এক্স মানে তোমার এরকম হতে পারে না, এক্স স্কোয়ার প্লাস কত 2x প্লাস 6, মানে এখানে চলক কয়টা আছে, যেহেতু দুইটা, তাই আমরা বলবো দুই বা ততোধিক চলকের মধ্যে গাণিতিক না, দুই বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক প্রদর্শনের গাণিতিক যে একটা পদ্ধতি, মানে এর সাথে যে একটা কি হবে, রিলেশন হবে, মানে একটা গণিতের মাধ্যমে, আর ওইটাই হলো তোমার কি ফাংশন। ঠিক আছে, ফাংশন মানে এখানে আমি যেহেতু ফার্স্ট ইয়ার, দুই বা ততোধিক সেকেন্ড ইয়ারে এখানে স্বাধীন চলক তোমার দুইটা থাকবে, আর ফার্স্ট ইয়ার যেহেতু এখানে সবসময় স্বাধীন চলক একটা দিয়ে থাকবে, ফার্স্ট ইয়ার তোমরা এটার মধ্যে থাকো। ঠিক আছে, বা এখানে আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস কত 2xy
প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু এখানে ইউ একটা চলক এবং এক্স ওয়াই এখানে 2 এর অধিক, এটাই আমি বলছি 2 বা ততোধিক চলকের মধ্যে সম্পর্ক প্রদর্শনের গাণিতিক যে সম্পর্ক তাই হলো কি ফাংশন। ঠিক আছে, ফাংশনের পরে আমরা দেখব কত ব্যক্ত ফাংশন কি। ব্যক্ত ফাংশন সরাসরি যে ফাংশনকে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স আকারে কি লেখা যায় তাকেই ব্যক্ত ফাংশন বলি। যে ফাংশনকে যেমন আমি বা ওয়াই ইজিক্যাল টু কত এফ অফ এক্স আকারে লেখা যায় তাকে ব্যক্ত ফাংশন বলি। যেমন আমি লিখলাম এক্স ইজ এক্স স্কোয়ার প্লাস কত 5x প্লাস 6, এটাকে তুমি লিখতে পারো কত ওয়াই ইজিক্যাল টু কত এফ অফ এক্স, কারণ এই পুরাটাই তো তোমার কত এক্স এর ফাংশন। ঠিক আছে, আর কি তুমি কি এটাকে লিখতে পারবা এক্স স্কোয়ার প্লাস 5xy প্লাস 6, 5x আমি 2xy লেখো 2xy প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে কি তুমি ওয়াই ইজিক্যাল টু তুমি লিখতে পারবা? এটা কোনোদিনই ওয়াই ইজিক্যাল টু লিখতে পারতাম না, কারণ এখানে কয়টা চলক আছে xy, এটাকে তুমি লিখতে পারবো কত ওয়াই ইজিক্যাল টু কত এফ অফ এক্স ওয়াই। এটা আমি তো বলছি যে ফাংশনকে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স আকারে লিখতে পারবো তাকেই ব্যক্ত ফাংশন, আর যাকে লিখতে পারবো না তাকে অব্যক্ত ফাংশন। আর এই ব্যক্ত ফাংশন এবং অব্যক্ত ফাংশন যেহেতু আমরা এটা ক্যালকুলাস 1 করতেছি, সেকেন্ড ইয়ারে ক্যালকুলাস 2তে তোমার ব্যক্ত ফাংশনের মাধ্যমে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার কেন্দ্র নির্ণয় করার জন্য এখানে ব্যক্ত ও অব্যক্ত সমীকরণ ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাই ব্যক্ত ফাংশন চলে গেছে। তারপর কি ধ্রুবক ফাংশন। ধ্রুবক ফাংশন আমি বলতেছি কত এফ অফ এক্স ইজিক্যাল টু কত কি, এখানে তুমি একরত এক্স এর মান বসাও 1 ইজিক্যাল টু কে, মান বসাও 2 ইজিক্যাল টু কে, মান বসাও 3 ইজিক্যাল টু কে। এখানে কোনো মানের কোনো পরিবর্তন হচ্ছে? যদি মানের কোনো পরিবর্তন যদি না হয় তাহলে লিখবা যে ফাংশনের রেঞ্জ একটি ধ্রুবক নিয়ে গঠিত, যে ফাংশনের রেঞ্জ একটি ধ্রুবক নিয়ে গঠিত তাকে ধ্রুবক ফাংশন বলি। তাহলে রেঞ্জটা কি, তাহলে আমরা একটু নিচে দেখবো ডোমেন রেঞ্জ, তারপর এটা বলতেছি তোমরা এতটুকুই জানো। ঠিক আছে, মানে এক্স এর ভিন্ন ভিন্ন মানের পরিবর্তন করার সাথে সাথে যদি ওই ফাংশনের যে সমান সমান যেটা দেওয়া আছে যদি কোনো মানের পরিবর্তন না হয় তাহলে তাকে আমরা কি বলবো ধ্রুবক ফাংশন বলবো। ঠিক আছে, তারপর তোমার অবিচ্ছিন্ন ফাংশন। অবিচ্ছিন্ন ফাংশন হবে অবিচ্ছিন্ন ফাংশন, এই কথার কথা বললাম এটা অবিচ্ছিন্ন। তোমাদের এই ক্যালকুলাস কত 1-এ চ্যাপ্টার 2-এর বি 2-এর সি এইগুলাই হচ্ছে অবিচ্ছিন্ন অন্তরীকরণযোগ্য। ঠিক আছে, এই দেখো এখানে এই মার্কারের এর সাথেই মার্কারের যে মুখটা আছে এখন কি এখানে বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন বলো? অবিচ্ছিন্ন মানে একসাথে, অবিচ্ছিন্ন মানে সে বিচ্ছিন্ন না। এখন বলো কি হয়েছে, এখন বিচ্ছিন্ন মানে এখানে যদি আরো সরাসরি বলতে চাও একটি ফাংশনের আসলে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে তোমার এখানে লিমিটের তো একটা লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু যদি রাইট হ্যান্ড কত লিমিট হয়, মানে একটা ফাংশনের কত লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি কি হয় সমান সমান হয় তাহলে তাকে কি বলা হয় অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে। আর এখানে যদি বলো একটি ফাংশনকে অবিচ্ছিন্ন না এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে একটি ফাংশনকে অবিচ্ছিন্ন ফাংশন বলা হবে যদি এক্স ইজিক্যাল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান এফ অফ এ কি হয় সসীম হয়, সসীম মানে অসীম না, সসীম হয় এবং কত লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইজিক্যাল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইজিক্যাল টু কত এফ অফ এ হয়। এত দরকার নাই বেশি বোঝার, কারণ আজকে সহজভাবে আজকে ক্লাসটা করো। অর্থাৎ যদি লেফট হ্যান্ড লিমিট ইজিক্যাল টু রাইট হ্যান্ড লিমিট মানে একটা বিন্দুতে যদি একটা ফাংশনের কি হয় লেফট হ্যান্ড লিমিট বাম সীমা এবং ডান সীমা যদি কি হয় সমান সমান হয় তাহলে তাকে কি বলবো আমরা অবিচ্ছিন্ন ফাংশন বলবো। আর বিচ্ছিন্ন মানে এটা কি হবে না সমান সমান হবে না, একটা বিন্দুতে এটার মান একটা আসবে এটার মান অন্য একটা আসবে, মানে সমান সমান হবে না, তাই হবে তোমার কি
বিচ্ছিন্ন ফাংশন। আর একটা কি জোড় ফাংশন। জোড় ফাংশন কি? জোড় ফাংশনের আসলে খেলাটা তোমার শুরু হবে ফাইনাল ইয়ার অ্যাপ্লাইড ম্যাথে চ্যাপ্টার 1। এখানে এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু যদি কত হয় এক্স হয়, তাহলে সেই এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু কত, যদি কত এফ অফ এক্স হয় যে ফাংশন তাকে জোড় ফাংশন বলে। এফ অফ এক্স ইজিক্যাল টু কত, এফ অফ এক্স না এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল কত, এফ অফ এক্স যদি হয় তাকে জোড় ফাংশন বলি। ঠিক আছে, যেমন আমি করলাম কত এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার, কারণ এখানে এক্স এর পরিবর্তে মাইনাস বসানোর ফলেও সে কি হবে না, সে মাইনাস হবে না, সে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে তাকে কি বলবো আমরা, জোড় ফাংশন বলবো। ঠিক আছে বিষয়টা, এখানে এক্স এর পরিবর্তে তুমি কত -2 বসো, -2 হোল স্কোয়ার ইজিক্যাল টু +4। আর একটা তুমি বলতে পারবো এফ অফ এক্স ইজিক্যাল টু কত sec x, এটাও একটা জোড় ফাংশন, বা এফ অফ এক্স ইজিক্যাল টু কত cos x, কারণ cos এবং sec এর যে এক্সট্রা আছে মানে এই কোণ আছে, কোণের আগে মাইনাস দিলে সে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাই এইগুলো কি জোড় ফাংশন। আর যে ফাংশনে কত এফ অফ মাইনাস এক্স ইজিক্যাল টু মাইনাস এফ অফ এক্স, তাকে বেজোড় ফাংশন বলে। যেমন আমি লিখলাম কত এফ অফ এক্স ইজিক্যাল কত এক্স বা এক্স কিউব, এক্সই লিখলাম এক্স। ঠিক আছে, যদি এক্স লিখি তাহলে এফ অফ -1 ইজিক্যাল কত -1। ঠিক আছে বিষয়টা, এটার নাম হচ্ছিল বেজোড় ফাংশন। তারপরে আমরা দেখব আজকের আলোচনার মেইন টপিক হচ্ছে তোমার ডোমেন রেঞ্জ। ঠিক আছে, ডোমেন কি, ডোমেন ডোমেন ঠিক আছে, ডোমেন হবে এমন একটি ফাংশন যা সর্বদা কি হবে, ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্সকে সুসংজ্ঞায়িত করে, মানে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্সকে কী করবে, সুসংজ্ঞায়িত করে, তাকে ডোমেন বলি। সরাসরি তুমি এটা বলতে পারো তো এক্স এর মানকে ডোমেন বলি, মানে এক্স এর মানকে ডোমেন বলি। তাহলে কি সব এক্স এর মানকে ডোমেন বলে না, কারণ ডোমেন হওয়ার আরও কিছু কন্ডিশন আছে। যেমন তুমি এক্স এর মান রুটের ভিতরে যদি ঋণাত্মক হয় তাহলে ওইটার জন্য সেই ডোমেনের অন্তর্ভুক্ত হয় না। 2 নম্বর, এক্স এর আমি মান যে বসাবো ওই মানের জন্য যদি কি মান যদি কত হয় অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত অথবা অনির্ণয় আকার হয়, তাহলে সে ডোমেনের অন্তর্গত হবে না। আর কখন ডোমেনের অন্তর্গত হবে, যেসব এক্স এর মানের জন্য ডোমেনের মান কত সুসংজ্ঞায়িত, সুসংজ্ঞায়িত মানে কত রিয়েল নাম্বার আর এর মধ্যে কি থাকবে, আর এর মধ্যে থাকবে, আর এর মধ্যে বিদ্যমান থাকবে, আর ওই মানগুলা কি হবে ডোমেনের অন্তর্গত হবে। ঠিক আছে, তাহলে ডোমেন হলো এমন একটি ফাংশন যা y ইজিক্যাল টু এফ অফ এক্স কে কি করে সুসংজ্ঞায়িত করে। আর ডোমেনকে তোমার সাধারণত প্রকাশ করা হয় ডোম। ঠিক আছে, আর এটাকে তুমি এভাবে লিখতে পারো ডিএফ। ঠিক আছে, আর এর গাণিতিকভাবে যদি তুমি করতে চাও ডিএফ ইজিক্যাল টু এক্স হাজ দ্যাট, অথবা একটা টান দিবা এক্স হাজ দ্যাট, বা তুমি একটা টান দিলেও টান দিতে পারো। ঠিক আছে, এক্স হাজ দ্যাট, বা তুমি যদি কি করো এখানে এইটা টান দিয়ে লেখো এক্স হাজ দ্যাট, এটাও একটা টানটার নাম হচ্ছে তোমার কি কত সাজ দ্যাট এক্স এর সকল মান কত, সাজ দ্যাট এফ অফ এক্স এর সকল মান বিদ্যমান। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট থেকে। আর ডোমেনের যে তোমার যে এগুলা পাবো আমরা কি, ডোমেনের যে মানগুলা পাইবো, আর ওইগুলাকে কি সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে কি করব আটকে দিতে হবে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। যেমন যদি একটি তোমার ফাংশন এত হয় এফ অফ এক্স ইজিক্যাল টু 1/1 - x, তাহলে তার ডোমেন কত হবে বলো, তাহলে তার ডোমেন হবে। আর এটাকে তুমি লিখতে চাও ডিএফ ইজিক্যাল টু কত সেকেন্ড ব্র্যাকেট এক্স হাজ দ্যাট এক্স নট ইজিক্যাল টু 1। এক্স এর মান যদি তোমার কত হয়ে যায়
ওয়ান বসাও, তাহলে দেখো তো 1/1 - 1 1/0 কত অসংজ্ঞায়িত। আমি তো এখানে এই যে তিনটা কন্ডিশন বলছিলাম, একটা রুটের ভিতর ঋণাত্মক নিবে না, তারপর অসংজ্ঞায়িত অনির্ণয় আকার নিবে না, শুধু সংজ্ঞায়িত মানের জন্য সেই ডোমেন হবে। ঠিক আছে, তাই এটা না। আর এটাকে যদি তুমি কি করতে চাও, এটাকে যদি তুমি করতে চাও, অর্থাৎ আর বাংলাতে লিখতে চাও, অর্থাৎ 1 ব্যতীত x এর সকল মান ডোমেনের অন্তর্গত হবে, নাকি 1 ব্যতীত বা 1 ছাড়া x এর সকল বাস্তব মান ডোমেনের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এটা হবে আমাদের ডোমেন। যদি তুমি এখানে আরেকটা যদি ফাংশনে করো, f of x equal to x square plus 2, এর ডোমেন কত? এর ডোমেন একদম পুরো x belongs to ডাইরেক্ট কত, যে কোনো মানের জন্য তোমার সব মান কি হবে, সংজ্ঞায়িত হবে। তাই কি হবে, প্রত্যেকটা মানের x এর যতই মান বসায় না কেন সেই অসংজ্ঞায়িত হবে না। আর এখানে আমি যেন বললাম কি √(-1), মানে √(-1) না, রুটের ভিতর -1, রুটের ভিতর -1 যদি হয়ে যায় তাহলে এটা কি হয়ে যাবে, জটিল সংখ্যা হয়ে যাবে, জটিল সংখ্যা হবে। জটিল সংখ্যার ক্ষেত্রে কি করা যায় না, ডোমেন রেঞ্জ বাহির করা যায় না। তাই রুটের ভিতর ঋণাত্মক মান মানে সে কি জটিল সংখ্যা হয়ে যাবে। তাই কি হবে না, জটিল সংখ্যার ডোমেন রেঞ্জ বাহির করা যায় না, এই জন্য এই কন্ডিশন দেওয়া। ঠিক আছে বিষয়টা। তারপর আমরা দেখব রেঞ্জ। ঠিক আছে, আর রেঞ্জ কি, ডোমেন এর এক্স এর জন্য f of x এর যে মান পাওয়া যাবে তাকে রেঞ্জ বলা হয়। যেমন আমি লিখলাম কত, f of x is equal to f of x is equal to x square, লিখলাম 1 less than x less than কত 6, যেখানে x ধনাত্মক পূর্ণ সংখ্যা, নাকি যেখানে x ধনাত্মক পূর্ণ সংখ্যা। আমি একটা লেখা লিখলাম, আমি যে ওটা বলছি কত, ডোমেনের x এর জন্য f of x এর যে মান পাওয়া যাবে তাকে কত রেঞ্জ বলে। তারপর আমি একটু কেমনে প্রকাশ করে পরে লিখতেছি। তাহলে ডোম f is equal to, এখানে x এর মান কত বলো, 2 3 4 5, এটা কিন্তু ডোমেন। আর রেঞ্জকে প্রকাশ করা হয় f অথবা rf দ্বারা। আর এখানে কিন্তু এটা আবার লেখানো r or f, এটা না, শুধু r লিখে তারপরে f দিতে হবে। ঠিক আছে, ডোমেনের x এর জন্য f of x এর যে মান পাওয়া যায় তাদের সংগ্রহকে কি বলা হয়, রেঞ্জ বলে। তাহলে এখানে মান বসাও, x এর মান 2 বসাও, কত হবে 4, x এর মান 3 বসাও, কত হবে 9, নাকি 9, x এর মান 4 বসাও, কত হবে 16, x এর মান 5 বসাও 25, এইগুলাই হবে তোমার রেঞ্জ। ঠিক আছে, তাহলে রেঞ্জটা কি, ডোমেন, এটা কিন্তু ডোমেন, x এর মানকে ডোমেন বলি, x এর সুসংজ্ঞায়িত মানকে ডোমেন বলি। ঠিক আছে, x এর সুসংজ্ঞায়িত মানকে যদি ডোমেন বলে তাহলে x এর মানের জন্য যে আমরা মান পাবো তাকে বলা হয় রেঞ্জ। আর রেঞ্জকে প্রকাশ করা হয় কি, rf দ্বারা। আর এটাকে গাণিতিক যদি ভাবে প্রকাশ করো কত, rf is equal to কত, rf is equal to f of x such that, এটা কিন্তু একটা টার্ম মানে such that কত, x belongs to কত, ডোম f, নাকি a is equal to ডোম f, মানে x এর ভিন্ন ভিন্ন মানের জন্য যে আমরা y এর মানটা পাবো। আর অনেকেই বলে y এর মানকে কত রেঞ্জ বলে, যদি এই তোমার যে
তোমার সবচেয়ে পরিচিত ফাংশন ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স। তাহলে এক্স এর মান তোমার, আর ওয়াই এর মানকে যারা বলো ওয়াই এর মানকে তোমার রেঞ্জ বলা হয়, তাহলে ওইটাকে আসলে কি এইখানে হয় আর সমস্যা নেই। এখানে তুমি ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, তাহলে এফ অফ এক্স এর ওয়াই ইজিক্যাল টু কত, এইখানেই তো বললাম এক্স ইজিক্যাল এফ অফ এক্স ইজিক্যাল টু কত এক্স স্কোয়ার। তাহলে এক্স এর মান বসাও, এক্স এর মান বসাও এটা যেহেতু, আর এটাকে যদি কত ওয়াই ইজিক্যাল টু তুমি কত এফ অফ এক্স লিখছো, ঠিক আছে, এইটাও তো তুমি লিখতে পারতাম এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু কত এক্স স্কোয়ার। তাহলে এক্স এর সীমানা আমি যেহেতু এখানে বলে দিচ্ছি কত, একের থেকে বড়, একের থেকে কত 2 3 4 5 বড়, 6 থেকে ছোট, এখানে মান বসাও, এখানে তুমি মান বসাও, বা এখানেও এফ অফ এক্স, এখানেও তো তুমি ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স স্কোয়ার, বা ওয়াই ইজিক্যাল টু তুমি কত এক্স স্কোয়ার লিখতে পারতা। তাহলে এক্স এর মান বসাও 2 যদি বসাও তাহলে কত হইব, ওয়াই ইজিক্যাল টু 4 হবে। যদি 3 বসাও ওয়াই ইজিক্যাল টু 9 হবে। যদি কত 4 বসাও তাহলে কত, ওয়াই এর মান কত হবে। আসলে এটাকে তুমি এভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে, তাহলে আরো ভালো হয়। তাহলে ওয়াই অফ 2 ইজিক্যাল টু কত 4, ওয়াই অফ 3 ইজিক্যাল টু 9, ওয়াই অফ কত 4 ইজিক্যাল টু 16, আর ওয়াই অফ 5 ইজিক্যাল টু কত 25। তাই ওয়াই এর মানকে রেঞ্জ বলে, অর্থাৎ এটাকে আরো এক্স এর মানে ডোমেনের এক্স এর জন্য এফ অফ এক্স এর কি আমরা যে মান পাই ওই মানগুলার যে একটা সংগ্রহ, আর ওইটাই হচ্ছে তোমার কত রেঞ্জ। ঠিক আছে বিষয়টা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।